আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়। আমি ভয় পাই, যা ভয় পাই তা বর্ণনা করতে পারি না। সে ভয়ের কোনো আকার নেই, ছোঁয়াও যায় না এবং খুব সম্ভবত দেখাও যায় না সেটা। তবে ভয়টা পাই কেন তাই তো শুরুর গল্পটা বলি। তখন ছোটবেলা, ওয়াশরুমকে ভয় পাই খুব। এই ভয়টা বর্ণনা করা যায়। ছাই রঙের দেওয়াল, একটা কাঠের দরজা, বাইরে সুইচবোর্ড, ভেতরে একটা হলুদ বাল্ব, একটা কমোড, জলের কল ও একটা স্টিলের মগ। ভয়টার একটা আকার আছে, আয়তকার দরজা, বর্গাকার একটা ছাদ, বৃত্তাকার বাল্ব। এই ভয়ে দেখাও যায় স্পষ্ট। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমি কখনো ওয়াশরুমের দরজায় ছিটকিনি আটকে ভেতরে বসিনি, বেশিক্ষণ কোনো দিনই থাকতে পারিনি। এক সন্ধ্যায় মায়ের সাথে ঝগড়া করলাম খুব। মা সব ব্যাপারেই খুব রাগ করত। আমার ওয়াশরুম ভীতি সম্পর্কে মা ভালো করেই অবগত ছিল। ঝগড়ার এক পর্যায়ে মা বিরক্ত হয়ে কি করল, আমায় টেনে হিঁচড়ে এনে ওয়াশরুমে ঢোকালো। বাইরে থেকে আলোর সুইচ অফ করল। ধূপ করে হলুদ বাল্বটা নিভে গেল। নিশ্ছিদ্র অন্ধকারে ছেয়ে গেল ওয়াশরুমের ভেতরটা। ডান দিকের দেওয়ালের উপরে ছোট্ট একটা ঘুলঘুলি ছিল। ওটার ফাঁক ফোকর দিয়ে সন্ধ্যার আবছা আলো ঢোকার চেষ্টা করল। কিছু ঢুকলো আর কিছু আটকে রইল ওখানেই। আমার শরীর জমাট বেঁধে এলো। এক একটা হাত পায়ের ওজন যেন ক্রমশ বাড়তে লাগলো। নাড়াতে পারলাম না। লাথি মেরে দরজা ভাঙতে চাইলাম, কিন্তু পা যেন আটকে রইল। চিৎকার করতে চাইলাম, কিন্তু স্বরও যেন আটকে রইল কোথাও। মা প্রচন্ড রাগের বশে অমন অমানবিক কাজ করেছিল, তবুও একটু হুঁশ ছিল তার। দরজার ওপাশে দাঁড়িয়ে চিৎকার করে আমায় বকছিলেন, যাতে আমি ভয় পেলেও বুঝতে পারি দরজার ওপাশে মা আছে। যদিও মায়ের সে কৌশল কাজে লাগলো না। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম অন্ধকারে আর অনুভব করলাম মায়ের বকাঝকা দূরে সরে যাচ্ছে ক্রমশ। ওয়াশরুম কাঁপছে থরথর করে। আমি দেওয়ালে হাত রেখে সামলালাম নিজেকে। মায়ের বকাঝকা থেকে ওয়াশরুমের দূরত্ব তখন আনুমানিক 10-12 হাত। আমি স্পষ্ট বুঝতে পারলাম কেউ ঠেলে নিয়ে যাচ্ছে ওয়াশরুমটা কোথাও। আমার সামনে থেকে যেন বহু দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে। আতঙ্কে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। শীতল শিরশির এক অনুভূতি টের পেলাম পায়ের তালুতে। পর মুহূর্তে বুঝলাম আতঙ্কে নয়, কোমর থেকে গলগল করে জল উঠছে, ঠান্ডা জল। জলের সাথে আরো কিছু একটা উঠছে, একটা প্রাণী। কেমন একটা শব্দ হচ্ছে তার সাথে সাথেই। পায়ের তালু বেয়ে যেটি পিঁচিয়ে ধরছে তার স্পর্শ পেলাম, বেশ পিচ্ছিল, খুব সম্ভবত সাপ। এক সমুদ্র সাহস জড়ো করে নিচের দিকে তাকালাম। না তাকানোই ভালো ছিল বোধহয়। যা ভেবেছি ঠিক তাই। তবে একটা নয়, অসংখ্য সাপ, প্রত্যেকটা 3-4 হাত লম্বা, অদ্ভুত ভয়ানক এক রং। মায়ের বকাঝকা তখন উধাও, কিচ্ছু শোনা যাচ্ছে না। বাইরে শুনশান, স্তব্ধ। ওয়াশরুমের কম্পন যেন থামল। তবে এবার কাঁপতে থাকলাম আমি। আমার দু পায়ের চারপাশে বৃত্তাকার ভাবে ঘুরতে লাগলো কুচকুচে কালো পিচ্ছিল গোটা 10 সাপ।
পায়ের আঙুলের ফাঁকে মাথা ঢুকিয়ে টেনে টেনে বের করলো শরীর ওরা। ঘষা খেল অনর্গল। গোড়ালি বেয়ে হাঁটুর ওপর ওঠার চেষ্টা করল। একটা প্রবল টান অনুভব করলাম আমি। গ্র্যাভিটি। বুড়ো আঙুলের উপর ভর করে দাঁড়ালাম। দরজায় হাত দিয়ে বাড়ি দিলাম কয়েকবার। ছাদের দিকে তাকালাম। আর তখনই ভয়টা পেলাম। দেখলাম ওয়াশরুমের ছাদ খোলা। খোলা ছাদের ওপাশে কিচ্ছু নেই। কিছু নেই মানে কি বুঝলেন আপনি? কিছু নেই মানে শূন্য। আপনারা শূন্য বলতে যা বোঝেন তা কিন্তু না। যেমন আকাশের দিকে তাকিয়ে বলতে পারবেন না যে শূন্য, কারণ তা অসংখ্য গ্রহ নক্ষত্রে পূর্ণ। একটা খালি বাক্সের ভেতর কিছু নেই মানে আপনি বলতে পারেন ওই বাক্স শূন্য, কিন্তু আদতে তা না। বাক্সের ভেতর হাওয়া আছে। হাওয়া বের করে দিন, তাও কিন্তু বাক্স শূন্য না। বাক্সের ভেতরে আছে অন্ধকার। যদি দাবি করেন ভেতরে আলো আছে, তাও আপনি ভুল। যদি দাবি করেন ভেতরে আলো নেই, তাও আপনি হারবেন। আলোর অনুপস্থিতি হলো অন্ধকার। আচ্ছা, মানলাম আপনি অন্ধকারও বের করে দিলেন, যদিও সম্ভব না, তাও মানলাম ভেতরে অন্ধকার নেই। তবে কি আছে ভেতরে? ভাবুন ভাবুন। উত্তর দিতে পারবেন না। বলতে পারবেন বাক্স শূন্য, কিন্তু প্রমাণ করতে পারবেন না। প্রমাণ করার জন্য আপনাকে বাক্সটা খুলে দেখতে হবে। আর যদি তা দেখেন তাহলে শূন্য হারবে। কেন? প্রশ্নটা লুকিয়ে আছে আমরা কিভাবে দেখতে পাই এই প্রশ্নের উত্তরে। বলুন তো, আমরা কিভাবে দেখি? ছোটবেলায় তো পড়েছেন, বলুন। আচ্ছা, আমি বলছি। কোনো জিনিস, ধরে নিন একটা বাক্স, তা আমরা দেখতে পাই কারণ বাক্স থেকে আলো এসে আমাদের কর্নিয়ায় পড়ে। কর্নিয়া চোখের মণি, রিফ্লেকটিভ সারফেস, আর মস্তিষ্ক আমাদের সেই আলোটা দেখায়। এখন আপনি বলতে পারেন, কোনো জিনিস থেকে বেরোনো আলো বা প্রতিফলিত আলোই যদি আমাদের দেখার একমাত্র প্রক্রিয়া হয়, তবে অন্ধকার কিভাবে দেখি আমরা? অন্ধকারের তো কোনো আলো নেই। এর উত্তর দেবে আপনারই পোষা বিড়ালটা কিংবা অন্য নিশাচর প্রাণীরা। ওরা কিন্তু রাতে দেখতে পায়। একই অন্ধকারে যেখানে আমরা বাক্সটা দেখতে পাই না, ওরা দেখতে পায়। অর্থাৎ অন্ধকারেও অমন আলো বিদ্যমান, যেটা আমাদের দেখার ক্ষমতায় বা আওতায় নেই। অন্ধকারে দেখি না আর অন্ধকার দেখি না, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা পরিমাপ আছে দেখার। পৃথিবী বা পৃথিবীর বাইরের সকল আলো আমরা দেখতে পাই না। অন্ধকার হলো ওই দৃশ্যমান আলোর অনুপস্থিতি। চোখ বুঝলে আপনি যে রং দেখতে পান ওটা ছাই রং। কেউ ছাই দেখেন, কেউ কালো, কেউ অন্য রং। অর্থাৎ কোথাও শূন্য নেই। কিছু না কিছু এসে পূর্ণ করছে শূন্যস্থান। এবার আপনারা কি বুঝতে পারছেন আমি আমার ভয়কে বর্ণনাতীত কেন বললাম? কারণ আমি দেখেছিলাম শূন্য। না আলো, না অন্ধকার, না হাওয়া, না আকাশ, না অপার্থিব কিছু। আমি দেখেছি শূন্য। শূন্য মানুষ দেখতে পায় না, কারণ শূন্যের অস্তিত্বই অমন। হার্ভার্ডের একজন অধ্যাপক বলেছিলেন, শূন্যের অস্তিত্ব বিরাজ করে আমাদের মনের মধ্যে। আমি আপনাকে খুব সহজ সরল উপায়ে আমার ভয়টা বোঝানোর চেষ্টা করব। ধরুন আপনার কাছে 5টা মার্বেল আছে। আপনি আমায় 5টাই দিয়ে দিলেন আর বললেন আপনার কাছে আর মার্বেল নেই। আপনি কিন্তু বললেন না যে আপনার কাছে এখন শূন্য মার্বেল আছে।
আপনার কাছে কোনো মার্বেল নেই এবং আপনার কাছে শূন্য মার্বেল আছে, দুটো বাক্যই তো সত্যি। নেই এবং আছে, কিন্তু নেই এর আগে আছে নাথিং, আছে এর আগে আছে শূন্য। আপনি শূন্য বেছে নেননি কারণ আদিকাল থেকে মানুষ হিসেবে আমরা অন্য ভাগটা বেছে নিয়েছি। নাথিং বা শূন্যকে নিইনি কারণ আমরা তা দেখতে পাইনি। আপনি কি লক্ষ্য করেছেন নাথিং এবং শূন্য একই হওয়া সত্ত্বেও দুটো পক্ষ কতটা আলাদা? নিরপেক্ষ দৃষ্টি থেকে বিবেচনা করলে বরং নাথিং বেশি রহস্যময়। কিন্তু নাথিং আমরা দেখি, আমরা দেখতে পাই। আপনার হাত খালি, কিছু নেই। আমরা দেখতে পাই বাক্সের ভেতর খালি, কিছু নেই। আমরা দেখতে পাই ওয়াশরুম খালি, কিছু নেই। কখনোই আমরা দেখতে পাই না আপনার হাতে শূন্য বিদ্যমান, বাক্সের ভেতর শূন্য ঢুকে আছে। মানুষ দেখে না, কিন্তু আমি দেখেছিলাম সেই সন্ধ্যায়। গাঢ় অন্ধকার ছেয়েছিল গোটা ওয়াশরুমের ভেতরে। ওয়াশরুমের ছাদ ছিল খোলা, উপাস ছিল শূন্য। বর্ণনাতীত এক অবস্থা হয়েছিল আমার সেদিন। চোখ খুলে ভেসে যেন দুই জগতের মাঝখানে কোথাও একটা আটকে পড়েছিলাম আমি। শূন্যে ভাসমান অবস্থায় যেন আরো একটু উঠলেই আমি হারিয়ে যাব, আর নামতে পারবো না সেই ওয়াশরুমের অন্ধকারে। আমার সারা গা হালকা হয়ে এসেছিল। কোনো একটা তীব্র মহাকর্ষীয় টানে আমি যেন উপরে উঠে এসেছিলাম ধীরে ধীরে। ভাসছিলাম। ভাসতে ভাসতে গোটা শরীরটা যেন আরো উপরে উঠে গিয়েছিল। চোখ বোজার আগ মুহূর্তে আমার ঠোঁট কেঁপে উঠেছিল একবার। যখন চোখ বুজলাম, দরজা খোলার আওয়াজ পেলাম। হলুদ বাল্ব জ্বলে উঠল। আমি ধপাস করে নিচে পড়লাম। ওয়াশরুমের সমস্ত অন্ধকার এক নিমেষে ঘুলঘুলি দিয়ে পালালো হুড়োহুড়ি করে। মা দরজায় দাঁড়িয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছেন। আমার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল অনর্গল। ওরকম নয় যে আমি হুঁশ হারিয়েছিলাম, দিব্যি হুঁশ ছিল। মা আমাকে কোলে নিয়ে ছুটে গেলেন হাসপাতালে। যাওয়ার সময় সারা পথ কাঁদলেন ঝরঝর করে। চুমু চুমুতে আমার নরম গাল ভিজিয়ে দিলেন, ফোঁপালেন, ফিসফিস করলেন। আর কোনোদিন এমন হবে না বাবা, আমার লক্ষ্মী বাবা। আমি খুব খারাপ মা, আর কোনোদিন এমন হবে না বাবা, প্রমিস। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম মায়ের দিকে। আমার শূন্য দৃষ্টি মাকে হতবিহ্বল করে তুলল ক্রমশ। ডাক্তার আশ্বাস দিলেন, আতঙ্কের কিছু নেই, এটা নর্মাল। ভয় পেলে অমন হয়, দু একদিন রেস্ট করুক, ঠিক হয়ে যাবে। মা আমায় নিয়ে বাড়িতে ফিরলেন। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমি এক ফোঁটা কাঁদিনি, কথা বলিনি একটা শব্দ। ডাক্তার যদিও জানিয়েছেন শকড, নর্মাল ব্যাপার, সময় দিন, খুশি রাখুন ওকে, কথা বলুন, ভয় কেটে গেলে কথা বলবে। মা আমায় ওই রাত্রিরে গল্প শোনালেন, রাজকুমারের গল্প, রাক্ষসপুরীর গল্প। গভীর রাতে ঘুমন্ত মায়ের বুকে মাথা রেখে ফিসফিস করে আমি মাকে শোনালিম সেই শূন্যের গল্প। কি হচ্ছে বাবা, বাথরুমে যাবে? আমি জড়ানো স্বরে প্রথম মাকে বললাম, মা, আমাদের ওয়াশরুমের ছাদ খোলা। কই না তো, ছাদ খোলা হবে কি করে বাবা? আমরা তো 3 তলায় থাকি, এটা 6 তলা বিল্ডিং।
আমাদের ওপরে তো আরো 3টে ছাদ আছে বাবা। তবে আমি যে দেখলাম। কি দেখেছো তুমি? আমি দেখলাম ছাদ নেই, ছাদের উপাশে। ছাদের উপাশে কি বাবা? কিছু একটা, আমি জানি না মা, খুব খালি ফাঁকা। আমি ওরকম কোনোদিন দেখিনি, যেন কোথাও একটা আটকে পড়েছিলাম। মা আমায় শক্ত করে আঁকড়ে ধরে বললেন, তুমি ভয় পেয়েছো বাবা, ওসব মনের ভুল, ছাদের ওপাশে কিচ্ছু নেই। আমি জানলাম মা আর আমার মধ্যে বারবার একই জিনিস নিয়ে কথা হচ্ছে, কিন্তু পার্থক্য হলো মা দেখেছে নাথিং আর আমি দেখেছি শূন্য। আমি কোনোদিন মাকে বোঝাতে পারিনি, জানি না আপনাদেরকেও বোঝাতে পারছি কিনা, কিন্তু ছাদের ওপাশের ওই বর্ণনাতীত জিনিসটা দেখতে কেমন ছিল, দেখে কি মনে হয়েছিল আমার, কেমন ভয়ই বা অনুভব করেছিলাম আমি। ওটা কি আদতে কোনো জিনিস ছিল, নাকি অন্য এক জগৎ, কোনো মহাশূন্যের অদৃশ্য দরজা? যেন আমি খুব কাছে চলে গিয়েছিলাম ওটার, আবার নিচে নেমে এসেছি। সেই অনুভূতি কেউ জানে না, শুধু মাই নয়, কাউকেই বোঝাতে পারিনি। মা আমায় দুহাতে জড়িয়ে বুকের সাথে মিশিয়ে ফেললেন একদম। আমি হতভম্বের মতো সেই ভয়ের কথাই বলে যেতে লাগলাম তাকে। মা একসময় কাঁদো কাঁদো স্বরে বললেন, আমি আর কখনো তোমার উপর রাগ করব না বাবা। মা ভয়ানক একটা কাজ করেছিল, কাজ বলবো না অপরাধ, তখন বুঝতে পারিনি, এখন বুঝি। পৃথিবীর কোনো উন্নত দেশ হলে মা এমন কিছু করতে পারত না। মেন্টাল অ্যাসাইলামে ভর্তি হতে হতো তাকে তবে, অথবা দিন কাটাতে হতো 14 শিকের ভেতর। আমি মাকে ক্ষমা করে দিলাম ওই রাতে, এবং মা কথা রেখেছিল, আমার উপর কখনোই আর রাগ করেনি। সবচেয়ে কড়া স্বরে ধমক দিয়েছেন দুটো, দিয়েই হয়তো বা আঁতকে উঠেছে তার বুক। আমি সেই দিনের কথা ভুলে গেলাম ধীরে ধীরে, কিন্তু পুরোপুরি ভুলতে পারলাম না, কারণ পুরোপুরি ভোলা অসম্ভব। খুব আচমকা মাঝে মাঝে মনে পড়তো ওই সন্ধ্যার কথা। ওই অন্ধকার, গ্র্যাভিটি যাবে উল্টো দিকে, ঠান্ডা জল, পিচ্ছিল সাপ, আর ছাদের উপাশের শূন্য। তখন শরীর শিনশিন করত, পায়ের আঙুল কাঁপত, পা গুটিয়ে নিতাম আমি। সময় বয়ে গেল তরতর করে। আচমকা চমকে চমকে ওঠাও বন্ধ হলো আমার। পড়াশোনায় মনোযোগ দিলাম, বন্ধু বান্ধব হলো, প্রেম হলো। কলেজ ক্যাম্পাসে আড্ডা দিলাম জমিয়ে। সকালের ঝালমুড়ি, সিঙ্গাড়া, রাত্রিরের বারবিকিউ, আমার জীবন হলো চূড়ান্ত পূর্ণ। হঠাৎ একদিন ঘটল ঘটনা, প্রেমিকার সঙ্গে আমার বিচ্ছেদ হলো। যদিও আধুনিক যুগে এসে বিচ্ছেদ নিয়ে হাহুতাশ করে কাঁদব এমন ছেলে আমি নই। দিব্যি মেতে রইলাম। খানিকটা মন খারাপ হলো। সিনেমা, মিউজিক, বন্ধু, পাশে রইল সবই। ওই মন খারাপই কাটিয়ে উঠলাম। হঠাৎ একদিন প্রাক্তন প্রেমিকা আমায় ফোন করে বাড়িতে ডাকল, খুব জরুরি প্রয়োজন। সম্পর্ক 1-1.5 বছরের হলেও বাড়িতে যাওয়া হয়নি কখনো। প্রাক্তনের বাড়িতে পা রেখেই আমি হকচকিয়ে উঠলাম। সেই বাড়ি, যে বাড়ি মা বদল করেছিলেন আমার অসুস্থ হওয়ার কয়েক মাস পর। কারণ সেই বাড়ির ওয়াশরুমে আমি আর যাইনি। মা আমায় নিয়ে যেতেন পাশের বাড়িতে, কিন্তু ওই ওয়াশরুমে আর ঢোকাননি, পারতামও না। কিন্তু এভাবে কদিন, একজনের বাড়িতে কতদিন রাত বিরতে বিরক্ত করতে যাবেন মা? বাড়ি বদল করেছিলেন তাই।
আমি আর ওই এলাকার আশেপাশেও ঘেঁষিনি বহু বছর। ওই রাতে পরিচিত বাড়ির পরিচিত গেটে পা দিয়ে শরীরে পরিচিত শিনশিন টের পেলাম আমি। আমার উচিত ছিল তখনই গেট থেকে ডান দিকে ফিরে দৌড় দেওয়া, গলি পার হওয়ার আগে পর্যন্ত সেই দৌড় না থামানো। অথচ কোনো এক অদৃশ্য শক্তির টানে আমি ধীর পায়ে এগিয়ে গেলাম সামনে। প্রেমিকার দেওয়া নির্দেশে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠলাম। দরজায় নক করলাম। আমার পা কাঁপল থর থর করে। আমার প্রাক্তন দরজা খুলল। চোখ জোড়া ছল ছল তার। দরজা খুলতেই আমাকে জাপটে ধরল আর ফিস ফিস করে বলল, আমি থাকতে পারছি না, আমায় ক্ষমা করো। আমি ঢোক গিললাম। আমিও থাকতে পারছি না এই বাড়িতে। হয়েছে, ওই দেখা যাচ্ছে ওয়াশরুম। দরজাটার রং পাল্টেছে। ছোটবেলায় এই দরজার রং ছিল সবুজ, সুইচবোর্ড ছিল ডানে। বেশ পাল্টেছে। এখন দরজার রং লাল। লাল দরজাটা বন্ধ, ছিটকিনি আটকানো। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। প্রাক্তন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকল। আমি প্রাক্তনকে আলতো হাতে সরিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। দরজা খুললাম। স্বরটা ভেজা আমার, কারণ আছে বই কি। প্রাক্তনকে আমি ভালোবাসি, বিচ্ছেদের পরেও। যুবক যুবতী এমন করে। বিচ্ছেদের পর যুবতী বেশি কাঁদে, রাত কাটে না একদম। যুবক প্রথম প্রথম টেরও পায় না কিছুটি। পরে যুবতী শক্ত পাথর নিথর হয়, আর যুবক ধীরে ধীরে ভেঙে পড়ে। আমার প্রাক্তনের নাম, আচ্ছা থাক, নাম বলার দরকার নেই। আপনি বরং এলিসা লামের ছোট্ট এই গল্পটি শুনুন। আমার গল্পের সাথে এলিসা অল্প একটু যুক্ত, ওটুকুই প্রমাণ করবে সত্যতা। লস অ্যাঞ্জেলেসের একটা হোটেলে এলিসা মারা গিয়েছিল 2013 সালে। জানুয়ারির 31 তারিখ উধাও হয়েছিল। ফেব্রুয়ারির 1 তারিখে ফ্যামিলি তার নামে মিসিং রিপোর্ট ফাইল করে। এলিসার লাশ পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারির 19 তারিখ। হোটেলেরই একটা জলের ট্যাঙ্কের ভেতরে, যে ট্যাঙ্ক থেকে হোটেলে খাওয়ার জল সাপ্লাই হয়, রান্নার কাজ সারা হয়। আচমকা হোটেলে আগত অতিথিরা টের পেলেন জলের রং হালকা কালো এবং স্বাদও অন্যরকম। ট্যাঙ্ক পরীক্ষা করতে গিয়ে এলিসার পচা গলা লাশ পাওয়া গেল। হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেল এক অদ্ভুত ভিডিও, যেখানে সর্বশেষ জীবিত দেখা গিয়েছিল এলিসাকে। ভিডিওটা একটা লিফটের ভেতর। 2.5 মিনিটের ভিডিওটা শুরু হয়। এলিসা লিফটে ঢোকে, বাটন প্রেস করে, কিন্তু লিফট বন্ধ হয় না। এলিসা লিফট থেকে বাইরে বের হয়। ভিডিওর এই অংশটা লোমহর্ষক। এলিসা লিফটের দরজায় 2 হাত সামনে এনে কিছু একটা অঙ্গভঙ্গি করে, যেন কাউকে কিছু বোঝাচ্ছে সে, যেন সামনে কিছুর অস্তিত্ব আছে, অথচ সামনে কেউ নেই, কিচ্ছু নেই। পরে জানা গেল এলিসার বাইপোলার ডিসঅর্ডার ছিল। কেন সে নিজের ফোন উধাও করে এক রাত্রিরে বিল্ডিং থেকে অমন উঁচু জলের ট্যাঙ্কে ঝাঁপ দিয়েছিল, কিভাবে ভেতর থেকে বন্ধ করেছিল দরজা, কেনই বা মরে গিয়েছিল, অনুমান করেছে অনেকে অনেক রকম। প্রমাণ হয়নি কিছুই, আর প্রমাণ করা যাবেও না কিছু। কারণ আমি জানি এলিসাও শূন্য দেখেছিল।
শূন্য প্রমাণ করা যায় না, অনুভব করা যায়। প্রাক্তনের গল্পে ফিরি। আমি এগিয়ে গেলাম ওয়াশরুমের দিকে। প্রাক্তন আমার পিছু পিছু হাঁটল। লাল দরজা খুললাম, ভিতরে তাকালাম। পা থরথর করে কাঁপল, ঢোক গিললাম অনর্গল। ঘাম ঝরতে শুরু করলো হঠাৎ সমস্ত শরীরে। প্রাক্তন হতবাক, জিজ্ঞেস করলো, সিদ্ধার্থ, তুমি ঠিক আছো? তুমি কবে থেকে আছো এই বাড়িতে? প্রায় 2 বছর। কেন? ওয়াশরুমে যাও। এ কেমন কথা? ভয় পাও না? ভয়? কাকে? ওয়াশরুমে ঢুকে কোনোদিন উপরের দিকে তাকিয়েছ? প্রাক্তন আমার হাত ধরল, টেনে বাইরে এনে আমায় সোফায় বসালো। প্রাক্তন আমার কপালের ঘাম মুছে দিল ওড়না দিয়ে, চুমু খেলো কপালে। কপালে হাত দিয়ে পরীক্ষা করলো আমার জ্বর কিনা। আমার পাশে বসে হাতখানা 2 হাতে মুঠো করে বলল, আমি আর কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। প্রাক্তন ভাবলো আমি উল্টো পাল্টা বলছি, কারণ আমার মন খারাপ, প্রচন্ড মন খারাপ। আমাদের বিচ্ছেদ হয়েছে। আমি প্রাক্তনকে ভেবে ভেবে মাথা খারাপ করে ফেলেছি, কিন্তু সত্যি হলো প্রাক্তন আমার মাথায় নেই। আমার মাথায় আছে একটা ওয়াশরুম, যার ছাদ খোলা। ছাদের ওপাশ শূন্য, ওপাশে একটা অন্য জগৎ রয়েছে। আমি দেখতে পাই সে দরজা, দরজার ওপারে সে অনন্ত শূন্য। খুলে বললাম। প্রাক্তন হেসে উঠল। মানে কি সিদ্ধার্থ? আমি সত্যি বলছি। পাগল। ছোটবেলায় মানুষ কত কি দেখে ভয় পায়, সেসব বুঝি সত্যি? আমি তো গাছতলা দিয়ে হাঁটতেই পারতাম না, বারবার ভয় করত, আর ওপরের দিকে চাইতেই পারতাম না। গাছের ওপর থেকে কেউ যেন লম্বা চুল ফেলে আমায় তুলে নিয়ে যাবে ওপরে, এই ভয়। ওসব বুঝি সত্যি? প্রাক্তন আমার মাথায় হাত বোলালো, আমায় গভীর আদরে বোঝালো ওসব সত্যি নয়। এক সন্ধ্যায় মা আমায় ভয়ানক শাস্তি দিয়েছিলেন। অন্ধকারে ভীতি ছিল আমার, আমি হ্যালুসিনেট করেছি ওসব। প্রচন্ড ভয়ের সময় মানুষ ভুলভাল দেখে, কোনো সত্যতা নেই তার, ভ্রম, আরো কত কি। ওকেও বোঝাতে পারলাম না। আমি ভয়ে ভয়ে তাকালাম ওয়াশরুমের দিকে আবার। প্রাক্তন মৃদু হেসে আমায় টেনে আনলো ওয়াশরুমের সামনে। দরজা খুলল নিজে হাতে, দেখালো, এই যে ওপরে দেখো, ছাদ আছে কিছু? আমি তাকালাম। সাদা ছাদ, চুনকাম করা আয়তকার ঘর, জলের কল, সবুজ রঙের মগ, একটা কমোড, উপরে ঘুলঘুলি। প্রাক্তন ওয়াশরুমের ভেতর ঢুকল, আমায় দেখালো উপরে আঙুল দিয়ে, দেখো কিচ্ছুটি নেই। আমি দরজা লাগালাম শব্দ করে। ভেতর থেকে প্রাক্তন বলল, সিদ্ধার্থ, এটা কেমন ছেলে মানুষই, দরজা খোলো। আমি দরজা খুললাম না। প্রাক্তন দরজায় আঘাত করতে লাগলো বারবার। দরজা খোলো সিদ্ধার্থ, এইসব মজা আমার একদম ভালো লাগে না, দরজা খোলো। আমি সুইচ বোর্ডে আঙুল রাখলাম, সেই বাল্ব অফ করলাম। প্রাক্তন চিৎকার করল, দরজা খোলো, দরজা খোলো সিদ্ধার্থ। কড়া স্বরে ধমক যাকে বলে। সিদ্ধার্থ, আমি পিছু হটলাম। দরজা খোলো। প্রাক্তন জোরে জোরে দরজায় বাড়ি দিল, লাথি দিল। আমি ঘর ছেড়ে বের হলাম, গেট পার হলাম এবং ডান দিক করে দৌড়ালাম।
এক দৌড়ে বাড়িতে। পরদিন আমার প্রাক্তনের লাশ পাওয়া গেল নিউ মার্কেট পার্শ্ববর্তী বিল্ডিং এর ছাদে একটা জলের ট্যাঙ্কের ভেতর। আমি জানি আপনি কি কি ভাবছেন। পুরুষ বিচ্ছেদ সহ্য করতে পারেনি, বিচ্ছেদের পর প্রমাণ পেয়েছে যে সে নিজেও প্রতারিত হয়েছে, কিংবা নারী খুব সম্ভবত প্রেমে পড়তে যাচ্ছে অন্য কারোর। ব্যাস, খুন করে ফেললাম এবং বসে বসে আপনাকে সেই খুনের গল্প শোনাচ্ছি। অমন ভাববেন না, ওরকম হয় না। আপনাকে এখনো মূল তথ্য দেওয়া হয়নি। আমার প্রাক্তন সপরিবারে বাস করছে নিউ মার্কেটের ওই পাশের বিল্ডিং এর ৪র্থ তলায়, যে বিল্ডিং এর ছাদে লাশ পাওয়া গিয়েছিল তার। ওরা বাস করছে ওখানে গত ২ বছর ধরে। শুনলে চমকে যাবেন, যেখানে আমি গতকাল গিয়েছিলাম, ওকে ওয়াশরুমে আটকে রেখে এসেছিলাম, ওই বাড়িতে নয়। আরও একটা তথ্য দিই, আমার প্রাক্তনের মোবাইল উধাও হয়নি এলিসার মতো। মোবাইলের কল লিস্ট পরীক্ষা করা হলে আমি ধরা পড়তাম, কারণ সর্বশেষ আমায় ফোন করেছিল সে ওই রাত্রে। কিন্তু ধরা পড়িনি, কারণ প্রাক্তনের ফোন নাম্বারের গত 1 সপ্তাহের কল লিস্টেও আমি ছিলাম না। সবচেয়ে আশ্চর্য হল, জগতের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে প্রাক্তনের সাথে গতকাল আমার দেখাই হয়নি। প্রাক্তন গতকালও রাত 8টা অবধি ছিল পরিবারের সাথে। খেয়ে গল্প করে সিনেমা দেখে মধ্যরাতে ঘুমাতে গিয়েছিল। পরদিন পাওয়া গেল লাশ। লিফট থেকে ছাদের ট্যাঙ্ক কিংবা ওয়াশরুম থেকে ছাদের ট্যাঙ্ক। মৃত্যুগুলো ওরকম কেন হলো? কিংবা একই সময়ে একটা আস্ত মানুষ দুটো ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করেছিল কিভাবে? তারা প্রকৃতপক্ষে কি দেখেছিল ওয়াশরুমে? আমি যা দেখেছি। তবে আমার লাশ পাওয়া গেল না কেন কোথাও? ওদের লাশ কেন পাওয়া গেল? আর কিভাবেই বা তাদের শরীর পৌঁছালো ওই জায়গায়? প্রশ্ন অনেক, উত্তর নেই। কিন্তু আমার কাছে উত্তরও আছে। সমস্যা হলো ওই উত্তর কাউকে জানানোর উপায় জানা নেই। আমি জানি শূন্য কি, কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না। আমি জানি আমার বাড়ির ওই ওয়াশরুমের ছাদের ওপাশ দেখতে কেমন, কিন্তু আমি কাউকে দেখাতে পারি না। যাকেই দেখানোর চেষ্টা করেছি, তার লাশ পাওয়া গিয়েছে কোনো একটা বাড়ির ছাদের ট্যাঙ্কে। প্রথম প্রথম অস্বস্তি লেগেছে খুব। গত 6 বছরে আমি শূন্য দেখানোর চেষ্টা করেছি 17 জনকে। 16 জনের লাশ পাওয়া গিয়েছে বিভিন্ন বাড়ির ছাদের ট্যাঙ্কে। 1 জনের লাশ পাওয়া যায়নি। বলুন তো তিনি কে? অনুমান করুন। হয়নি। তিনি আমার মা। আমার মায়ের লাশ পাওয়া যায়নি। তিনি দিব্যি সুস্থ আছেন, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, বুঝলেন? মাকে প্রচন্ড ভালোবাসি আমি। মাকে আমি সেই শূন্য দেখাইনি। মাকে সেই ভয়ের মধ্যে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি মাকে সবটা খুলে বলি। আমার প্রথম হত্যা প্রাক্তন মরে যাওয়ার পর ভয়ানক এক অপরাধ বোধ আমায় ঘিরে ধরল। ওই রাত্রে প্রাক্তনকে আমি আটকে রেখেছিলাম ওয়াশরুমে মেরে ফেলার জন্য নয়, সে যাতে সেই ছাদের উপরের জগৎটা দেখতে পায়, সেই শূন্যটা দেখতে পায়, সেই জন্য।
এক রাত ওয়াশরুমে আটকে থাকলে কোনো মানুষ মরে যাবে না। ওর বাবা মা বাড়িতে ফেরত আসবে, তারাই উদ্ধার করবে তাকে। কিন্তু কোথায় কি, সেসব হয়নি। যদিও যুক্তিতর্ক অন্য কথা বলে। যুক্তিতর্ক বলে প্রাক্তনের মৃত্যুর সাথে আমার কোনো হাত নেই, কিন্তু আমি জানি আমারই হাত আছে। আশপাশ সহজে বোকা বানানো যায়, কিন্তু নিজেকে বোকা বানানো সহজ নয়। আমি জানি প্রাক্তন হত্যার পেছনে শুধুমাত্র আমার খামখেয়ালিপনাই দায়ী। যদি না আটকাতাম লাল দরজা, ও সব কিচ্ছুটি হতো না। আমার মাথা খারাপ হয়ে গেল ভেবে ভেবে এইসব। মাকে বললাম, আমি খুন করিনি। মা অবাক হলেন। কাকে খুন করিসনি? কি বলছিস? আমি বলে পাগল হয়ে যাচ্ছি মা আমার গালে 2 হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? আমি মাকে বলতে পারলাম না আমি এক মেয়েকে মেরে ফেলেছি। গভীর রাত্রিরে আমার মনে হলো, কেন আমি দায়ী করছি নিজেকে? পৃথিবীর কোনো যুক্তি এই ঘটনার পক্ষে যাবে না। প্রাক্তন কখনোই ওই বাড়িতে যায়নি। বিচ্ছেদের পর প্রাক্তনের সাথে আমার দেখা হয়নি গত 1 সপ্তাহ। গত রাত্রির ঘটনা শুধুই একটা ভ্রম। ঘটনাটা যে শুধুই একটা ভ্রম তা প্রমাণ করার উদ্দেশ্যে, নিজেকে হালকা করার উদ্দেশ্যে, কিংবা বলা যায় শুধুমাত্র পরীক্ষা করে দেখার জন্য আমি পরদিন ওই বাড়িতে আবার গেলাম। বাড়িতে তালা দেওয়া। বাড়িওয়ালার সাথে কথা বললাম। কথাবার্তা চূড়ান্ত করে বাড়ি ভাড়া নিলাম। বহু বছর ধরে খালি পড়ে আছে। ওদিকে মানুষ বাড়ি ভাড়া নেয় না আজকাল। আমি নিলাম, আমার কাজে নিলাম। বাড়িতে ঢুকলাম। অবিকল একই বাড়ি। সেই রাত্রিরে প্রাক্তন থাকাকালীন যেমন দেখেছিলাম, একই রকম, একই রঙের দরজা, লাল। পা টিপে টিপে ওয়াশরুমের দরজায় দাঁড়ালাম। কাঁপা কাঁপা হাতে খুললাম ওটা। সুইচ অন করলাম, তারপর অফ করলাম। মাথা বাড়িয়ে উপরের দিকে তাকালাম। পরিচিত শিহরণ টের পেলাম। ছাদের ওপাশ শূন্য। সে এক অবর্ণনীয় দৃশ্য, আমি বর্ণনা করতে পারি না। সারা গা থরথর করে কাঁপতে লাগলো। আবার টান অনুভব করলাম আমি। কোমর থেকে গল গল করে জল ওঠার আওয়াজ পেলাম। হুঁশ ফিরে এলো। সপাট শব্দে দরজা বন্ধ করলাম। বাড়ি থেকে বের হলাম দৌড়ে। ওটা আমার ভয়, আমি জানি। এ ভয় শুধুই আমার, অন্য কেউ কেন পাবে? প্রাক্তনের মৃত্যুর জন্য আমি দায়ী নই কুসমিন কালেও। দাবির সপক্ষে আমার পরীক্ষা করা দরকার। এক অনাথ শিশুকে জোগাড় করলাম। পরদিন তাকে অনেকটা খেতে দেব সেই বলে তাকে বাড়িতে আনলাম। ওয়াশরুমে আটকে দরজায় তালা দিয়ে নিজের বাড়িতে ফেরত আসলাম। পরদিন বাড়িতে গিয়ে তালা খুলে ওয়াশরুমের সামনে পৌঁছে প্রথমবার টের পেলাম আমার সামনে যে লাল দরজা। আমি জানি ওই দরজা খুললে আমি প্রমাণ পাব, হয়তোবা মুক্তি পাব তুমুল অপরাধ বোধ থেকে, নয়তোবা ডুবে যাব অতলে, আবার ভেসে যাব শূন্যে। ওয়াশরুমের দরজা খুললাম। শিশুটা নেই। আমার বুকটা হু হু করে উঠল। সেই শিশুটার লাশ পাওয়া গেল দুপুরের দিকে কোনো একটা বাড়ির ছাদে। আমার মাথায় জেদ চাপল, অন্ততপক্ষে একটা প্রমাণ আমায় নির্দোষ দাবি করুক। এ অসম্ভব। জগতের কোনো স্বাভাবিকতাই এই হত্যা মেনে নেবে না। আমি কেন নেব? এবং দাবির সপক্ষে একটা মাত্র নিখুঁত ফলাফল পাওয়ার লোভে
একে একে 17 জনকে এনে ওয়াশরুমে দরজায় আটকালাম আমি। আর প্রত্যেকবারই লাশ পাওয়া গেল। প্রতিটা দিন আমার কাটলো ভয়ানক উৎকণ্ঠায়। রাস্তায় বের হলে মনে হয় 101টা চোখ আমায় দেখছে। কোথাও বসতে পারি না একদণ্ড, ঘুমোতে পারি না, খেতে পারি না। সর্বক্ষণ আমার কাটে প্রচন্ড ভয়ে। আমি ভয় পাই, না পুলিশের ভয়, না ফাঁসির ভয়, না মানুষ চিনে ফেলার ভয়। আমি ভয় পাই শূন্যকে। এক এক রাত্রিরে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠি। বাকি রাত সিগারেট ফুঁকি বসে বসে। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন আমার অবস্থা দেখে। সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করেন। যেদিন চেম্বারে যাওয়ার কথা তার আগের রাতে মাকে ঘুমের ওষুধ খাইয়ে পাঁজা কোলা করে নিয়ে এলাম আমার ওই বাড়িতে। আমাদের মৌলিক বাড়ি, যে বাড়িতে সবকিছুর শুরু এবং যার জন্য সবকিছুর শুরু। আমি আমার মাকে ক্ষমা করে দিয়েছিলাম। পাঁজা কোলা করে মাকে সিঁড়ি বেয়ে 3 তলায় ওঠার প্রতিটি পদক্ষেপ আমায় জানালো মাকে আমি কখনোই ক্ষমা করিনি। ছোটবেলায় ক্ষুদ্র একটা অপরাধের শাস্তি হিসেবে মা আমায় ভয়ঙ্কর এক ভবিষ্যৎ উপহার দিয়েছে। আমায় উপহার দিয়েছেন শূন্য। আমি ওই উপহার ফেলতে পারি না, আমি ওই শূন্য ছাড়তে পারি না। মাকে আমি কোলে করে ওয়াশরুমে এনে শুইয়ে দিলাম কাঁধ করে। ঠান্ডা মেঝের স্পর্শে মা জেগে উঠেছিলেন। চোখ কচলে জিজ্ঞেস করেছিলেন, কি করছিস বাবা? মায়ের কপালে চুমু খেয়েছিলাম আমি। 2 হাতে 2 গাল ধরে কপালে ঠোঁট ঘষে বলেছিলাম, তোমায় আমি ক্ষমা করিনি মা, তোমায় আমি ক্ষমা করিনি। একটা ভয়াবহ অপরাধ করেছিলে। ভয়াবহ অপরাধ না করলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতে পারত। আমার জীবনটা হয়তো অন্যরকম হতে পারত। আমার সকাল হয়তো হতো শিশির ভেজা, জানার ভাগ করে ঢুকতো কোমল রোদ। আমার ঘরের ছাদে খেলা করতো 7 রঙা বেলুন। কিন্তু তুমি তা হতে দাওনি মা, তুমি তা হতে দাওনি। তুমি আমায় মুখোমুখি করেছো শূন্যর। ওই ভার আমি সহ্য করতে পারি না মা, ওই ভার আমি সহ্য করতে পারি না। তুমি পারো কিনা দেখো, তুমি পারো কিনা দেখো। মা হাতের কনুইয়ের উপর ভর করে বসতে চেষ্টা করলেন। ভেজা স্বরে বললেন, বাবা, তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোর কি অসুখ করেছে? বল আমায়, বল। আমি উত্তর না দিয়ে দরজা বন্ধ করলাম। সুইচ বোর্ডে আঙুল রাখলাম, চাপ দিলাম। ভেতর থেকে মায়ের আওয়াজ শোনা গেল, দরজা খোল বাবা। আমি দাঁড়িয়ে রইলাম দরজায়। মা কথা বললেন না। কমোড বেয়ে ওঠা জলের আওয়াজ পেলাম আমি, একটা অতি পরিচিত শব্দ। কান আর মস্তিষ্কে এক সঙ্গে ধাক্কা দেয়। নিশ্চয়ই মায়ের পায়ের তালু বেয়ে কিলবিল করছে কুচকুচে কালো পিচ্ছিল অসংখ্য সাপ। জলের স্পর্শে তিনি বুড়ো আঙুলে ভর করে উপরে উঠতে চাইছেন বোধ হয়। কষ্ট করে উপরে ওঠা লাগবে না, একটু পর অজানা ঊর্ধ্বমুখী গ্র্যাভিটির টানে তিনি ভাসবেন নিজে থেকেই। মায়ের লাশ হয়তো পাওয়া যাবে আমাদের বর্তমান বিল্ডিং এর ছাদের জলের ট্যাঙ্কের ভেতর। মায়ের চুলগুলো লেপ্টে থাকবে
ভেজা মুখের ওপর। জল খেয়ে ঢোল হয়ে যাবে পেট, বুকটাও ফুলবে হয়তো। ওই বুকটা, ওই বুকটা। ছোটবেলায় এক রাত্রিরে মায়ের সেই বুকে আমায় জড়িয়ে ধরে বলেছিলেন, আমি তোমার উপর কোনোদিন রাখবো না বাবা, আমি আর কোনোদিন ওরকম করব না, আমি খুব খারাপ মা। কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখ দুটো ভিজে গেল, বুঝলেন। সুইচবোর্ড হাতড়ে আলো জ্বালালাম, জলদি দরজা খুললাম। আমার মা তখন ওয়াশরুমে ভাসছেন, মাথার ছাদ ফুঁড়ে উপরে উঠে গেছে, বাকি শরীরটা নিচে। দরজা খোলার সাথে সাথে মা নিচে পড়লেন। আমি মাকে টেনে বের করলাম ওয়াশরুম থেকে, দুহাতে জড়িয়ে বুকে নিলাম তাকে। আমার মাও দুহাতে জড়িয়ে ধরলেন আমায়। গল্প শেষ। আপনি এখন আপনার হাতে দেওয়া খামটা খুলতে পারেন। খামটা খোলার আগে খোলসা করি খামের অর্থ। একটু আগে আমি বলছিলাম না, 17 জনের মধ্যে 16 জনের লাশ পাওয়া গিয়েছিল, 1 জনের মেলেনি। হ্যাঁ, আমার মায়ের লাশ পাওয়া যায়নি। তিনি দিব্যি বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে। সমস্যাটা কি? সমস্যা হলো মায়ের মাথা। আমি যখন ওয়াশরুমের দরজা খুলেছিলাম তখন তার মাথা ছাদ ফুঁড়ে উঠে গিয়েছিল, শরীরটা ছিল নিচে। শরীর বেঁচে গিয়েছে, মাথাটা নয়। তিনি মাথা নিয়ে ফেরত আসেননি। দরজার ওপারে সেই শূন্যে রয়ে গিয়েছিল মায়ের মাথা। দাঁড়ান দাঁড়ান, একদম হকচকিয়ে যাবেন না। একটা মানুষ মাথা ছাড়া বেঁচে আছে, তাই তো? আশ্চর্যের এখানেই শেষ নয়। মা একই সময়ে দুটো ভিন্ন জায়গায় অবস্থান করছেন। শরীরটা এখানে, মাথাটা অন্য কোথাও। ওই অন্য কোথাওটা কি আমি জানি না, মা জানেন, কিন্তু তিনি কথা বলতে পারেন না, যেহেতু তার মাথা নেই। থাকলে বলতে পারতেন। যোগাযোগ করার মাধ্যম একটাই, হাত, চিঠি। মা কাগজে লেখেন প্রায় সময়, বোঝানোর চেষ্টা করেন তিনি কোথায় আছেন এখন, কি দেখছেন, কি শুনছেন, কি অনুভব করছেন। আমি ওই লেখার একটা অক্ষর বুঝতে পারি না। আপনি সহ প্রায় গোটা 50 ভাষা পণ্ডিতকে এই চিঠিগুলো দেখানো হয়েছে। তারা কেউই বলতে পারেননি লেখাগুলো কোন ভাষা, আদৌ এমন ভাষা আছে কিনা জগতে। তাই আপনাকে দেওয়া এই খামটা। মায়ের লেখা গোটা 5 চিঠি আছে এখানে। আপনি পড়ুন তো একটু, কিছু যদি বুঝতে পারেন। ততক্ষণ আমি একটু মাকে দেখে আসি। মা পাশের রুমে, সম্ভবত ঘুমোচ্ছেন। মাথা নেই তো, বুঝতে পারি না। হাত পা না নাড়ালেই মনে হয় ঘুমোচ্ছে। প্রথম প্রথম অস্বস্তি হতো খুব। একটা মানুষ মাথা ছাড়া ঘুরে বেড়াচ্ছে বাড়িতে, অদ্ভুত। আজকাল মনে হয় ঠিকই তো, মানুষ তো আঙুল ছাড়া ঘুরে বেড়ায়, হাত ছাড়া ঘুরে বেড়ায়, চোখ ছাড়া ঘুরে বেড়ায়। মাথা ছাড়া ঘুরে বেড়ালে উদ্ভট লাগবে কেন? মাথা শরীরের প্রধান অংশ বলে ওরম একটা অঙ্গ ছাড়া যদি শরীর কল্পনা করা না যায়, শূন্য ছাড়া জগৎ কল্পনা মানুষ করে কি করে তবে? শূন্য থেকেই তো জগতের সৃষ্টি। মানুষ জগৎ দেখতে পায়, শূন্য তো পায় না। তবে আমার কোনো সমস্যা হয় না মাথা ছাড়া মায়ের সঙ্গে থাকতে। অসুবিধা একটাই, মা আমার কপালে চুমু খেতে পারেন না আর। মায়ের বুকটা আমার কাছেই আছে, তার চুমুগুলো শুধু খরচ হয়ে যাচ্ছে অন্য কোথাও।
একটু দেখে আসি কেমন? পালিয়ে যাবেন না কিন্তু, পালানো সম্ভব না। ঘর তো তালা বন্ধ, চাবি আমার কাছে, আপনার মোবাইলও। নির্জন ফ্ল্যাট, সাউন্ড প্রুফ রুম, এলাকায়ও শোরগোল কম। ওই দুর্বোধ্য ভাষার উদ্ধার না করার আগ পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না। আগের 49 জনকেও ছাড়িনি, কাউকেই ছাড়ব না, যতদিন না আমার সেই শূন্য চিরতরে হারিয়ে যাচ্ছে, ততদিন সংখ্যাটা বাড়তে থাকবে। তাহলে যাই? ও হ্যাঁ, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে ডান দিকে যাবেন, ভুলেও বাম দিকে না। বাম দিকে কিন্তু ওই লাল ওয়াশরুম, ভুলেও দরজা খুলবেন না। অবশ্য যদি দেখার ইচ্ছা হয় খুলবেন, আমি আটকাবো না। দিন শেষে আপনার শেষ গন্তব্য তো ওটাই, তাই বেঁচে থাকার চেষ্টাটা করুন। আপাতত পড়ুন, আমি যাই। হ্যাঁ, মাকে দেখে আসি। তোমরা শুনলে সুমিত মিত্রের গল্প আদিম। গল্পকথক অর্থাৎ সিদ্ধার্থর চরিত্রে শঙ্খ, সিদ্ধার্থর মায়ের চরিত্রে অমৃতা, সিদ্ধার্থর প্রাক্তন প্রেমিকা ও গল্পের সূত্রধার আমি সুচিস্মিতা। আবহ ও সমগ্র পরিচালনায় টিম কাউন্টলেস টেলস। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর কাউন্টলেস টেলসকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি করে নিন। আজকের মতো তাহলে চলি, নমস্কার।